এটা পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশের এই হলো সিস্টেম। আপনি কিন্তু আবার পুরনো কিন্তু হাসিনারই আরেকটা রূপ কিন্তু দেখবে, এটা কিন্তু কোনো দল এই চেহারায় ভবিষ্যতে বাংলাদেশে আসতে পারবে না। আসলে তার পক্ষে 6 মাস, 1 বছর, 2 বছরও কিন্তু ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। কিন্তু এবার বলুন, সেই মানুষ, সেই প্রশাসন, সেই পুলিশ, সবই তো সেই থাকবে। এটা দেবপ্রিয় ভট্টাচার্যের রিপোর্ট আছে। জি জি, 29 লক্ষ কোটি টাকা আপনার এই দেশ থেকে লুটপাট করে বাইরে পাচার করে দিল। দেয়ার আর লট অফ ইস্যুস যেগুলো নির্বাহী আদেশে আমরা কালকে বা পরশুই আমরা কিন্তু করতে পারবো। তাহলে আমি আপনাকে বোঝাপড়া করে এটা যাওয়াটা সম্ভব। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সংলাপের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজ আলোচনার শিরোনাম হচ্ছে আস্থা অনাস্থার দোলাচল। কথা বলবো দেশের রাজনীতি সহ সামগ্রিক বিষয় নিয়ে। কোন পথে আগাচ্ছে দেশ, আগামী জাতীয় নির্বাচনের খবর কি, ঐক্যমত কমিশনে কোন কোন বিষয়ে ঐক্যমতে পৌঁছলো রাজনৈতিক দলগুলো, তা নিয়ে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিদগ্ধ রাজনীতিবিদ। পরিচয় করে দিচ্ছি, ডান পাশে রয়েছেন সাবেক মন্ত্রী, জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। দাদা, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং বাঁ পাশে রয়েছেন আপনাদের অতীব আরও একজন পরিচিত মুখ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। সাইফুল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে দিয়ে শুরু করি সাইফুল ভাই। আপনারা ঐক্যমত্যের কমিশনে ধারাবাহিক যে রাজনৈতিক দলগুলো যাচ্ছে, আজকে আপনাদের মিটিং ছিল, কতটুকু আশাবাদী আসলে এই আলোচনায়, এবং খুব কি বিপরীত আছে নাকি প্রস্তাবনার আপনারা কাছাকাছি পৌঁছতে পেরেছেন? জি, আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন নিতাই রায় চৌধুরী, তাকেও আমি শ্রদ্ধা জানাই। দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আপনি যেটা উল্লেখ করছিলেন, আজকে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমাদের প্রায় 4 ঘন্টার একটা দীর্ঘ মিটিং অনুষ্ঠিত হলো। জি, তো সেই মিটিংটা আন্তরিক হয়েছে, খোলামেলা হয়েছে। আমরা খুব উষ্ণ পরিবেশে আমরা আলাপ আলোচনা আমরা করেছি। আমরা তো ইতিমধ্যে প্রায় 121টা প্রশ্নে আমরা আমাদের একমতটা আমরা আগে জানিয়েছিলাম। 22টা প্রশ্নে আমাদের দ্বিমত, এবং আর 23টা প্রশ্নে আমাদের আংশিক আমাদের সম্মতি বা দ্বিমত ছিল। এগুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ যে কথাটা আমরা যেটা বলেছি সেটা হলো যে, প্রথমত তাদের পুরো আলোচনাটা যেটা আমরা বলেছি, উচিত হবে কাজের গতিটা বাড়িয়ে মে মাসের মধ্যে না হলেও জুন মাসের শুরুতেই পুরো আলোচনাটা গুটিয়ে এনে যেখানে আমরা ন্যূনতম আমরা একমত হতে পারি। এবং বলেছি তাদের জন্য সুবিধা হচ্ছে যে, যেহেতু আমরা আগেই অনেকগুলো সংস্কারের ব্যাপারে দলগুলো আমাদের প্রায়র কমিটমেন্ট আছে, তাদের কাজটা কিছুটা সহজতর হয়েছে। সেদিকে আমরা বলেছি যে জুনের মাঝামাঝি তারা যদি আলাপ আলোচনা করে আমরা একটা ঐক্যমতের জায়গাগুলো যদি আমরা জাতীয় সনদ স্বাক্ষর করতে পারি, সেটা একটা বড় একটা অর্জন। এবং এরপরে বলেছি আমরা এই সনদ, ঐক্যমত এবং নির্বাচন এটা পরস্পর বিরোধী না, এবং একই সাথে তার যে কাজগুলো সেটাকে এগিয়ে নেওয়া। জি, সংবিধান সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেটা নিয়ে নিশ্চয়ই সনদে আমরা স্বাক্ষর করব। সংবিধানের বাইরে অনেকগুলো প্রশ্ন আছে যেসব ব্যাপারে আমাদের ঐক্যমত আছে। কালো আইন থেকে শুরু করে প্রশাসন, পুলিশ, অনেকগুলো প্রশ্ন আছে। জি, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান সম্পর্কে যেগুলো আমরা একমত হতে পারবো। এক্সিকিউটিভ অর্ডারে মানে নির্বাহী আদেশে সেসব ব্যাপারে আমরা একমত হলে সেটাকে এখনই এইসব ব্যাপারগুলোকে এটাকে মানে আমরা এটা বাস্তবে কার্যকর উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি। গুরুত্বপূর্ণ যেটা আমরা বলেছি যে 16টা বছর ধরে মানুষ অপেক্ষা করছে একটা জাতীয় নির্বাচনের জন্য। অনেকে বলছেন যে স্থানীয় সরকারের নির্বাচন আগে হওয়া। আমরা বলেছি তার কোনো প্রশ্নই নেই। 16টা বছর আমরা আন্দোলন করেছি ভোটাধিকার, গণতন্ত্রের জন্য, একটা নিরপেক্ষ, অবাধ, বিশ্বাসযোগ্য একটা নির্বাচনের জন্য। এটা হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট। সুতরাং এটাকে ফোকাসে রেখে বাকি আলোচনাগুলোকে কেন্দ্রীভূত করা। আমরা এটা বলেছি যে সরকারের দিক থেকে সমগ্র সংস্কারটা এমনভাবে যাওয়া উচিত যাতে মানে যেটা আমরা উচ্চারণ করেছি, মানুষের রাজনৈতিক মতাদর্শ, ধর্ম, তার রাজনৈতিক বিশ্বাস, সংস্কৃতির জন্য, তার সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকারের ক্ষেত্রে রাষ্ট্র কোনো ক্ষেত্রে কোনো বৈষম্য তারা করবে না। আমরা রাষ্ট্রের নামকরণে তাদের যে প্রস্তাব ছিল,
আমরা বলেছি সেটার কোনো সুযোগ নেই, এবং এটার একটা দীর্ঘ ঐতিহাসিক রাজনৈতিক জার্নি আছে, তার প্রেক্ষিত আছে, সুতরাং এটাকে পরিবর্তনের কোনো সুযোগ নেই। ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার যে প্রস্তাবনা না, আমরা বলেছি যে এটা মডার্ন ডেমোক্রেটিক যে কোনো স্টেট মানে হচ্ছে যে একটা সেকুলার স্টেট, একটা ধর্মনিরপেক্ষ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। রাষ্ট্র তার কোনো নাগরিককে তার ধর্ম বিশ্বাসের জন্য বা তার রাজনৈতিক বিশ্বাস অথবা তার অন্য কোনো কারণের জন্য তার অধিকার থেকে কোনোভাবে সে কিন্তু বৈষম্য করতে পারে না। আর গোটা এবারকার লড়াইটাই হয়েছে একটা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে। সুতরাং দিস শুড বি এনশিওর্ড। আর আমরা বলেছি যে দড়িটা বেশি টানাটানি না করার জন্য, যেখানে আমরা একমত হতে পারবো সেখানে দাঁড়াই। আর তারপরে অনেকগুলো প্রশ্ন আমরা বলেছি যে আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো তার পরিবর্তনের কথা বলেছি, সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তনে যে সংশোধনের প্রশ্ন সেটা আমরা বলেছি, নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের একটা লজিক্যাল রেশনাল ভারসাম্য কীভাবে আমরা তৈরি করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলেছি, সংসদ নির্বাচন ল মেকাররা সংসদ নির্বাচনে অলাভজনক করা দরকার। উন্নয়নের কাজটা পার্লামেন্ট মেম্বারদের হাতে রাখার কোনো প্রয়োজন নেই, এটার জন্য লোকাল গভর্নমেন্ট সেখানে আছে, তারা আইন প্রণয়ন করবেন। সুতরাং সেখানে এটাকে অলাভজনক কিভাবে করা যায় তার বুদ্ধিটাকে সেখানে বের করা। আর গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এসছেন যে প্রধানমন্ত্রী যাকে কেন্দ্র করে স্বেচ্ছাচারী ক্ষমতা গড়ে ওঠে, প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের বিদ্যমান চর্চার মধ্যে তিনি মন্ত্রী পরিষদের প্রায় উপরে। আমরা বলেছি তিনি মন্ত্রী পরিষদের ১ নম্বর সদস্য। হ্যাঁ, তার নেতৃত্বে মন্ত্রী পরিষদের যৌথ কর্তৃত্বেই সরকার পরিচালিত হবে। তার মানে প্রধানমন্ত্রী চাইলেই তিনি যা খুশি তিনি করতে পারবেন না, তিনি একটা মন্ত্রী পরিষদের যৌথ কর্তৃত্বের মধ্যে তিনি সেখানে কাজ করবেন। তারপরে আমাদের এই ধরনের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব। আরেকটা আমরা বলেছি নারীর ব্যাপারে, যে রাষ্ট্র নারীদের ব্যাপারে আমরা বলেছি যে নারীদের ব্যাপারে এখন বিদ্যমান যেটা আছে, সকল আন্দোলন অভ্যুত্থান বিপ্লবের পরে গণতান্ত্রিক অধিকার সম্প্রসারণ ঘটে, মানুষের অধিকার নিশ্চিত হয়, নারীদের এক ধরনের মুক্তি ঘটে। এবার একমাত্র ব্যতিক্রম যেখানে আপনি জবরদস্তি, যেখানে নারীর চলাফেরা, তার আচরণ, তার বেশভূষা প্রতিটা নিয়ে যেখানে একটা জবরদস্তি আমরা লক্ষ্য করেছি, একটা নারী বিরোধী, নারী বিদ্বেষী একটা তৎপরতা চলছে। আমরা বলেছি মডার্ন যে কোনো স্টেটে আপনার নারী কতখানি একটা দেশ উন্নত কিনা, ডেমোক্রেটিক কিনা, সেকুলার কিনা, তারা নারী এবং আমার সমাজের প্রান্তিক মানুষ কতখানি তারা অধিকারের নিশ্চয়তা আছেন, এই জায়গাটা এনশিওর করা দরকার। সংবিধানে তাদের জন্য প্রয়োজনীয় রক্ষা কবচ যুক্ত করা দরকার। এই ধরনের অনেকগুলো প্রস্তাবনা দিয়েছি, ভবিষ্যতে এটা নিয়ে আমরা আরো আলোচনা। আমি দাদা আপনার কাছে ফিরি, অনেকগুলো বিষয়ে বললেন। জনাব নিতাই রায় চৌধুরী মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, দেশ পরিচালনার সুযোগ আপনার হয়েছিল। আগাই কথার সূত্র ধরে সাইফুল হকের, সেটি হচ্ছে যে উনি বলেছেন সংসদ নির্বাচনে যারা অংশ নেবেন বা সংসদ সদস্যরা অলাভজনক যে বিষয়গুলো সেইগুলো দেখবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এখান থেকেই আসি, সার্বিক বিষয়গুলো তো বলবেন, সেখানে আসলে কতটা সম্ভব। আর হচ্ছে এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের জায়গায় শুধু সেটিই বলেনি, বলেছে যে উনি মন্ত্রী পরিষদের ১ নম্বর সদস্য হবে, তার মানে অন্যদের মতোই তার ক্ষমতা থাকবে। তো এই প্রেক্ষাপটে বিগত দিন দেখার যে জায়গাটায়, সেই জায়গাটা সাইফুল যেটা বলেছেন, এটা পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশের এই হলো সিস্টেমটা হচ্ছে যে মানে পার্লামেন্ট মেম্বাররা, পার্লামেন্ট ইজ দ্য হাইয়েস্ট স্কুল অফ দ্য নেশন, হাইয়েস্ট অথরিটি অফ দ্য নেশন। পার্লামেন্টে যুগোপযোগী দেশের এবং মানুষের মানে সময় উপযোগী বা চাহিদা অনুযায়ী সেখানে আইন প্রণয়ন করা হবে। কখনো কখনো অ্যামেন্ডমেন্টের প্রশ্ন আসবে, কখনো কোনো আইন রহিত করার প্রশ্ন আসতে পারে। এখন এই আইন হলো সর্বোচ্চ আইন মানে পার্লামেন্টে, যেটা বিল আকারে পার্লামেন্টে প্লেসড হয় এবং পরবর্তী সময় সেটা যখন পাস হয়, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির যখন সম্মতি দেয়া হয়, তখন সে অ্যাক্ট অফ পার্লামেন্ট হয়। এই আইন দ্বারা দেশ পরিচালিত হয়। এখন এটা ব্রিটিশ পার্লামেন্ট বলেন বা ইউরোপীয় বিভিন্ন দেশের পার্লামেন্ট বলেন, হ্যাঁ, ইভেন মানে হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস তো আছেই, তারপরে আমেরিকার যে সিনেট এবং এখানে বলেন, সেখানে কিন্তু বা সব দেশে, এই গণতান্ত্রিক দেশে পার্লামেন্ট মেম্বাররা তারা এই উন্নয়ন কাজের আবার অংশগ্রহণ করতে পারেন না।
তাদের উন্নয়ন কাজের অগ্রাধিকার তার নির্বাচনী এলাকার জনগণের চাহিদা অনুযায়ী, পিপলের কাছে কমিটমেন্ট অনুযায়ী কিছু অগ্রাধিকার তার থাকে যে আমি এই কাজগুলো করব। সেইটা উনি ওই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মন্ত্রীকে বা সচিবকে সেই লিস্টটা দেবেন। জি, যখন এইটা পাস হবে তখন সেটা চলে যাবে আপনার মানে লোকাল গভর্নমেন্টের হাতে অথবা সংশ্লিষ্ট বিভাগের হাতে। যেটা এলজিডি আমাদের দেশে সেটা এলজিডি করবে, যেটা রোডস অ্যান্ড হাইওয়েজের সেটা রোডস অ্যান্ড হাইওয়েজ করবে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এটা করবে, যেগুলো আপনার মানে এগুলো আবার লোকাল গভর্নমেন্টের সংশ্লিষ্ট বিভাগ করবে। এমপি সাহেব যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে কোনো কাজের ব্যাপারে, তখন তিনি মানে সেটা তদন্ত করে তার বিরুদ্ধে মানে তিনি পার্লামেন্টে মানতে পারেন, অথবা যে মন্ত্রণালয় সম্পর্কিত যে কমিটি থাকে সেই কমিটিতে উনি উত্থাপন করতে পারেন। বা উনি কোনো দুর্নীতি থাকলে সেটা এসএসসিকে মানে অ্যান্টি কারাপশন কমিশনকে তিনি রেফার করতে পারেন, অথবা মানে মন্ত্রীকে বলতে পারেন। কিন্তু মানে আমাদের এখানে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখানে হচ্ছে যে উপজেলা পরিষদের কাজ, যে উপদেষ্টা হবেন মানে মেম্বার অফ পার্লামেন্ট, এবং উপদেষ্টা হওয়া মানেই হচ্ছে যে সেই কাজে তার মানে তিনি যেটা বলবেন সেইটি, এবং এই ক্ষমতা যখন তারা পাচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেই অঞ্চলের যে মানে যত উন্নয়ন কাজ হচ্ছে, এলজিডি, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, মানে মিনিস্ট্রি অফ ওয়ার্কস, তো রোডস অ্যান্ড হাইওয়েজ বা রেলওয়ে, সেই কাজগুলো টেন্ডারগুলো উনি ভাগ করছেন। সমস্ত টেন্ডার ক্লোজ করে নিয়ে একটা নেগো কমিটি করে সেখান থেকে আপনার টাকা তুলে নিয়ে ভাগ করছেন। এটা ইট হ্যাজ টু বি স্টপড। মানে যদি গণতান্ত্রিক বিকাশের জন্য এটাকে বন্ধ করতে হবে। আমি পার্লামেন্টের আমি ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্ট অ্যাফেয়ার্সের মিনিস্টার ছিলাম। আমার বক্তব্য হলো যে এইটা ছাড়া দেশকে মানে দুর্নীতিমুক্ত করতে হবে। আজকে যেমন দেশে দাদা আমি একটু আপনাকে থামাই, সেটি হচ্ছে যে এই কল্যাণমূলক বাংলাদেশ গড়তে সাইফুল ভাইয়ের প্রস্তাবের সাথে আপনি একমত, কিন্তু আমরা সেটি করতে পারছি না কেন? আর বিদ্যমান যে অবস্থা, সেই অবস্থার আলোকে মেম্বার অফ পার্লামেন্ট এই লাভগুলো না থাকলে সেখানে কি কেউ যাবে? শুধু একমত না, মানে এটা প্রসঙ্গ কমছে। আমাদের পার্টি থেকে 2.5 বছর আগে 31 দফা একটা সমস্যার প্রস্তাব দেওয়া হয়েছে রাষ্ট্র মেরামতের মানে বিয়েতে। সেই প্রস্তাবের মাঝে কথাগুলো বলা আছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে, এবং সেখানে আপার হাউস এবং লোয়ার হাউস, যেটা লোয়ার হাউস হলো পার্লামেন্ট, যেমন হাউস অফ কমন্স অ্যান্ড হাউস অফ লর্ডস হচ্ছে আপার হাউস। ইন্ডিয়া যেমন লোকসভা এবং বিধানসভা, রাজ্যসভা, এগুলো হলো দ্বিকক্ষ বিশিষ্ট। আমাদের সবাই এখন একমত, মানে আমাদের যে 31 দল বা 22 দল সবই আমরা কিন্তু ঐক্যমতের ভিত্তিতে এই 31 দফা আমাদের আছে। দাদা আপনি বাংলাদেশের অভ্যুদয়ের পর শুধু না, আগে থেকেই রাজনৈতিক সাথে আপনি জড়িত, রাজনৈতিক পরিবার আপনার। বিষয়টা হচ্ছে যে কাজীর গরু, বাংলাদেশের মানুষ বুঝতে চায় যে কাজীর গরু কি শুধু কেতাবেই থাকবে কিনা। কাজীর কি যেন কথা আছে না, কাজীর গরু কি কেতাবই থাকবে কিনা, গোয়ালে আসলে আসবে কিনা, এর বাস্তব প্রতিফলন হবে কিনা বাংলাদেশের মানুষ। এখানে এর গলতটা শুরু হয়েছে কোত্থেকে? প্রথমে যাত্রা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু শেখ মুজিবের আমলে যখন ব্যাপক আবার লুটপাট শুরু হয়ে গেল, এবং উনি যখন বলতে লাগলেন যে মানুষ পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি, সবই তখন একদলীয় আওয়ামী লীগ। যখন উনি বললেন যে আমি যা কিছু আনি চাটার দল চেটে নিয়ে যায়, সবই আওয়ামী লীগ। এবং তখন উনি এই বিরোধী দলকে দমন করার জন্যে রক্ষী বাহিনী দিয়ে দেশে 30,000 মানুষকে, প্রগতিশীল মানুষকে হত্যা করলেন শেখ মুজিবুর রহমান। এবং তারপরেও যখন শেষ রক্ষা হচ্ছে না, তখন তিনি বাকশাল করেন একদল। এবং সেই বাকশালের প্রস্তাবনাটা কি, যে যখন উনি পার্লামেন্টের এই বিলটা উত্থাপন করেন অ্যাজ লিডার অফ দি হাউস, পার্লামেন্টের প্রধানমন্ত্রী হিসেবে, সেইটা বেরিয়ে আসলেন প্রেসিডেন্ট হিসেবে। সেখানে বলা হলো যে এই সংশোধনী, 4th সংশোধনী, এই সংশোধনী বলবৎ হওয়ার সাথে সাথে জনাব শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি পদে এমনভাবে অধিষ্ঠিত হবেন যেন তিনি নির্বাচিত। এই সংশোধনী বলবৎ হওয়ার সাথে সাথে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ হবে, শুধুমাত্র বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ মানে বাকশাল একটিমাত্র রাজনৈতিক দল থাকবে। তারপরে আরও যে একটিমাত্র ছাত্র সংগঠন, একটিমাত্র যুব সংগঠন, যার প্রধানকে উনি ইয়ে করবেন,
এবং এরই ব্যাখ্যা এসে দাঁড়ায় যে উনি আজীবন উনি প্রেসিডেন্ট থাকবেন। এবং উনি যুবলীগ একটা ছাত্র সংগঠন একটা ইয়েতে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে 2টি বাংলা 2টি ইংরেজি সরকার কর্তৃক পরিচালিত হবে এবং সবাইকে বাকশালের সদস্য হতে হবে। এই যে একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদী মানে একনায়কত্ব, এটা কিন্তু শেখ সাহেব শুরু করলেন। এবং শেখ সাহেব এটা শুরু করার সাথে সাথে বাংলাদেশে তাহলে গণতন্ত্রকে উনি প্রথম হত্যা করলেন, গণতন্ত্র হত্যা করলেন, উনি প্রথম মানুষ হত্যার রাজনীতি করলেন, ওনার আমলে প্রথম লুটপাট শুরু করলেন। এবং তারপরে শেখ মুজিবের মানে যে 15ই আগস্টের যে মানে পতনটা হলো মর্মান্তিক, যে সেনা অভ্যুত্থানে তার যে মৃত্যু হলো, সে মৃত্যুর পরে কি ঘটনা ঘটলো? মৃত্যুর পরে ঘটনা ঘটলো শেখ সাহেবের মৃতদেহ 32 নম্বর রোডে ধানমন্ডির সিঁড়ির উপর পড়ে আছে, আর একটা নাটক অভিনীত হচ্ছে বঙ্গভবনে। মুস্তাক আহমেদের নেতৃত্বে 24 সদস্যের যে মন্ত্রিসভা প্রথম গঠন হলো, মুস্তাক আহমেদ সহ তার 23 জনই, তার 22 জনই হচ্ছে শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্য। একটু আগে তার শেখ সাহেবের মন্ত্রী, একটু আগে। তার মানে আপনি বলছেন যে ক্ষমতার কুক্ষিগত করা তখন থেকে শুরু হলো, এটি তো তখন থেকে লুটপাট, তখন থেকে কুক্ষিগত, তখন থেকে সংবিধান সংশোধন, একের পর এক সংশোধন করে করে আজকে বাংলাদেশকে একটা চরম স্বৈরাচারী ফ্যাসিবাদী রাষ্ট্রে নিয়ে এসছে। এই অবস্থা থেকে উত্তরণের যে আশা, সেই আপনি বলছেন যে 31 দফা কর্মসূচির প্রণয়ন, যদিও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমানও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাই তো চাচ্ছেন, আমরা এটাই চাচ্ছি। সেই আশার কতটা বাস্তবায়ন করতে পারবেন? কারণ রাজনীতিতে তো এখনো সেই সুবিধাবাদী চরিত্রগুলোই রয়ে গেছে বিভিন্নভাবে। এটা তো আপনার ধারণা যে রয়ে গেছে, এটা অস্বীকার করার কায়দা নাই। কারণ হচ্ছে যে একটা অভিজ্ঞতার থেকে তো মানুষ বলে, মানুষ যে কথাগুলো বলে তার পেছনে একটা অভিজ্ঞতা কাজ করে। কেমন আজকে আপনি বলছেন যে গত 16 বছর আপনি দেখছেন যে রাজনীতিবিদদের কোনো চরিত্র নাই, বা তার আগেও দেখছেন যে রাজনীতিবিদ মানে মানে টোপলা বেঁধে যেমন মানুষ ঘরের থেকে চুরি করে বাইরে নিয়ে যায়, মানে অনেক অনেক বাড়ির দেখা যায় বউরা মানে তার আবার আবার মহিলারা আবার মাইন্ড করতে পারে, মানে এটা হচ্ছে যে নিজের ঘরের তো কেউ নিজে চুরি করে না। কিন্তু এই শেখ হাসিনা তো নিজের ঘর নিজে চুরি করলো, সে তো শিখে দিয়ে গেল। মানে এখান থেকে আপনার 29 লক্ষ কোটি টাকা, এটা দেবপ্রিয় ভট্টাচার্যের রিপোর্ট আছে, 29 লক্ষ কোটি টাকা আপনার এই দেশ থেকে লুটপাট করে বাইরে পাচার করে দিল। তাহলে এখানে তাহলে কি হলো? তাহলে দেশের পুঁজিটা কি দাঁড়ালো? পুঁজি হলো লুটেরা পুঁজি। এখানকার অর্থনীতি আর মানে জাতীয় পুঁজির বিকাশ বন্ধ করে দিল, বিদেশি পণ্য এবং পুঁজির দৌরাত্ম্য এখানে শুরু হয়ে গেল। এবং এরই ফলে মানুষকে ঘুম পাড়িয়ে রাখতে হবে, মাদকাসক্ত ব্যাপক মাদক দ্রব্য আমদানি করতে লাগলো। এরই সাথে সাথে সংস্কৃতি পাল্টে দিতে হবে, মিথ্যা ন্যারেটিভ তৈরি করে করে সবই মানে এটা করেছে। গত 16 বছরে এই দেশ ছিল একটা চরম স্বৈরাচারী ফ্যাসিবাদীদের দেশ, এবং সেই ফ্যাসিবাদের যে পতন হলো এটা ছিল অনিবার্য ঘটনা। নিশ্চয়ই আমি আলোচনায় ঐতিহাসিক অনিবার্যতা যে শেখ হাসিনা তখন পতন হবে, এবং সেইটাই হইল এই যে ছাত্র জনতার অভ্যুত্থান। অনেক আশার কথা এই সংস্কারের জায়গায় আছে, কিংবা বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচিতে আপনাদের সমন্বয় সেটি হয়েছিল আমরা জানি। তো তারপরও দেশের মানুষ কিন্তু সেই আস্থা অনাস্থার দোলাচলে ঘুরে, যে ঘরপড়া গরু যেমন মেঘ দেখলেই ভয় পায়। এই যে আপনারা যে সংস্কার পদক্ষেপগুলো নিচ্ছেন, অথবা আপনারা জাতীয় সনদের কথা বলছেন, অথবা সংবিধান সংস্কারের যেগুলো কথা বলছেন, সেগুলো কিসের মাধ্যমে হবে? নির্বাহী আদেশের মাধ্যমে, নাকি এটা গণভোটের মাধ্যমে? কেউ কেউ গণভোটকে প্রেফার করছে, আর সবগুলো কি নির্বাহী আদেশে করা সম্ভব? না, আমি আজকে সব ভেতরেও বলেছি, বাইরে পরে প্রেস আমাদের 4 ঘন্টা সংলাপের পরে ঐক্যমত কমিশনের সাথে পরে আমি গণমাধ্যমের কথাটা বলেছি। প্রথম আমরা মনে করি যে যেটা আপনি প্রথম বলছিলেন দোলাচল, আগেরকার ঘটনা চেয়ে এবারকার ঘটনা পার্থক্য হচ্ছে 5ই আগস্টের পরে হঠাৎ করে আমরা রিফর্মের এজেন্ডাটা আমরা দেইনি। এটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অনেক বছর আগে থেকে, আর বিএনপি সহ যারা আমরা যুগপৎ ধারায় 3 বছর আগে থেকে যারা আন্দোলনে ছিলাম, আমরা ভেবেছি যে পুরনো জমানায় ফেরার সুযোগ নেই। নতুন প্রেক্ষিত, নতুন বাস্তবতা, যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী দুঃশাসকে পরিণত করে, সে ব্যবস্থা যে সাংবিধানিক উৎস, রাষ্ট্রীয় উৎস, প্রশাসনিক জায়গা, সেখানে একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার, পরিবর্তন দরকার। আমাদের এই গভীর উপলব্ধি থেকে আমরা আলাপ আলোচনা করে আমরা 31 দফায় আমরা এসছি। ফলে এটা একমাত্র আন্দোলন যে আন্দোলনে এবার আমরা বলেছি শুধু সরকার না, গোটা ব্যবস্থার
একটা গণতান্ত্রিক রূপান্তর, গোটা ব্যবস্থার পরিবর্তন দরকার। এটা আমাদের একটা পাবলিক কমিটমেন্ট, জি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ সকল বিরোধী দলের। ফলে যারা এখন নিজেরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছেন সংস্কারের ব্যাপারে, না সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, এগুলো হচ্ছে রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি। এগুলো রাজনৈতিক স্ট্যান্ডবাজি। কোনো রাজনৈতিক দল নাই, প্রত্যেক দলই বলছে আমাদের সংস্কার দরকার, আমাদের রিফর্ম দরকার। সে কারণের জন্য ফলে নির্বাচনকে সংস্কার বিচারের মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রশ্ন নেই, এক। 2 নম্বর হচ্ছে আমরা ইতিমধ্যেই জাতীয় ঐক্যমত্য কমিশনের তো প্রত্যেকটা দল তাদের স্প্রেডশিটের ব্যাপারে আমাদের আপত্তি সমালোচনা আছে। এটা অনেকটা বাচ্চাদের এমসিকিউ পদ্ধতির মতন করে তারা এটা করেছেন। তারপরে আমরা উইথ ডিউ রেসপেক্ট আমরা মতামত দিয়েছি, আলোচনা করেছি। বিএনপি তো 3 দফায় আলোচনা করেছে, আজকে আমরা 4 ঘন্টা কথা বলেছি। মে মাসে হয়তো আরেক দফা হয়তো তাদের সঙ্গে আমরা কথা বলবো। এবং আমি মনে করি তারাও একটা পায়াস ডিজায়ার থেকে, একটা সদিচ্ছা থেকে, এরা তো সবাই আমাদের বন্ধুস্থানীয় পরিচিত, খুব খুব কাছের মানুষ, তাদের একটা আন্তরিকতা আছে বলে আমি বিশ্বাস করি। আমাদের একটা অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে একটা কনসেনসাস তৈরি হয়েছে। তারা কি করবেন, আপনি যে ভূমিকাটা পালন করছেন মাহবুব, তার একটা সঞ্চালক হিসেবে ভূমিকা পালন করে আমরা কোথায় দাঁড়াবো, যেখানে আমাদের চিন্তার বটম লাইন, যেখানে ঐক্যমত যেখানে আছে, তার উপরে দাঁড়িয়ে ফেয়ার এনাফ আমরা যদি একটা সনদ তৈরি করতে পারি, সবাই আমরা স্বাক্ষর করব। এটা আমি বলেছি। অনেকে বলেছে ভাই গণভোটে না গেলে বা বাধ্যবাধকতা না থাকলে তারা যদি এটা না করে, আমি বললাম এটা আমাদের আগের কমিটমেন্ট। এক, যখন আমরা স্বাক্ষর করছি তখন এটা এক ধরনের ম্যাগনা কার্টা, এটা পর্যবেসিত, এটা একটা মহাসনদে মানে এটা পরিণত হচ্ছে। এটা নিয়ে আমরা ইলেকশনে যাব, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট, ইলেক্টেড পার্লামেন্ট আলোচনা করব, প্রয়োজনীয় রিফর্ম বা কোথাও পুনর্লিখন বা কোথাও পুনরায় সেটা যুক্ত করব। আরেকটা আছে যে এটা আমি বললাম কনস্টিটিউশনাল রিফর্ম সম্পর্কে, দেয়ার আর লট অফ ইস্যুস যেগুলো নির্বাহী আদেশে আমরা কালকে বা পরশুই আমরা কিন্তু করতে পারবো। আমি আপনাকে সেখানে বোঝাপড়া করে এটা যাওয়াটা সম্ভব। সেই মানুষ, সেই প্রশাসন, সেই পুলিশ, সবই তো সেই থাকবে। তাহলে যেমন এর আগের যারা সরকারে ছিল তারাও তো ভালো ভালো কথা বলেছে, ইশতেহারে অনেক কিছু বলেছে। জনগণের যে শঙ্কার যে জায়গাটি, সেটি হচ্ছে মানুষ তো পরিবর্তন হয়নি, চরিত্র পরিবর্তন হয়নি। রাজনৈতিক দল যদি ক্ষমতায় গিয়ে সে আগের মতোই আচরণ করে, সেটি আপনি কিভাবে রূপ দেবেন? আমি প্রথমত মনে করি পানি তো ওই বল না উপর থেকে নিচে গড়ায়। লোয়ার টায়ারে কর্মীদের আপনারা এই যে বিএনপি নিয়ে অনেক কথাবার্তা আছে, বিভিন্ন দল নিয়ে কথাবার্তা আছে, কিন্তু আমি বিশ্বাস করি পার্টির প্রধান যে লিডারশিপ, জি, তাদের একটা গভীর একটা উপলব্ধি হয়েছে যে পুরনো ধারায় পুরনো প্র্যাকটিসে দল যেতে পারবে না। তাহলে জেনুইন রিফর্ম পরিবর্তন দরকার। আমি বিশ্বাস করি যদি আপনার পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, সদিচ্ছা থাকে, এবার যেটা আছে বলে আমি বিশ্বাস করতে চাই। কারণ এটা না হলে আপনি কিন্তু আবার পুরনো কিন্তু হাসিনারই আরেকটা রূপ কিন্তু দেখবে। এটা কিন্তু কোনো দল এই চেহারায় ভবিষ্যতে বাংলাদেশে আসতে পারবে না। আসলে তার পক্ষে 6 মাস, 1 বছর, 2 বছরও কিন্তু ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। কিন্তু এবার মানুষের লেভেল অফ কনসাসনেস, তার যে রেজিস্ট্যান্সের ধরনটা এই লেভেলে এসছে, আপনি মানুষকে আন্ডারমাইন করবেন। আপনি ওই মুক্তিযুদ্ধের পরে যেভাবে আপনি মানুষের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে, আমরা এর সাথে 9 বছরে তো তখনও তো আমরা রাজপথে, পরে আমরা যেটা 3 জোরের রূপরেখা কার্যকর করতে পারিনি, এবার সেটা রিপিট করবার কোনো সুযোগ নেই। এটা আমাদের পাবলিক কমিটমেন্ট। হ্যাঁ, দ্যাট শুড বি ডান। হয়তো সব কিছু তো রাতারাতি করা যাবে না, হয়তো আমরা রিফর্মগুলো আমি মনে করি 2 থেকে 3 মাসের মধ্যে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের পক্ষে এটা করা সম্ভব। কোনোটা 6 মাস লাগবে, 1 বছর লাগবে, আর কিছু আছে দীর্ঘমেয়াদী রিফর্ম, সেটা পরবর্তী পার্লামেন্ট পুরোটা না পারলেও যদি একটা পলিটিক্যাল প্রসেস শুরু করা যায়, আমি মনে করি পরবর্তীকালে আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পথে যেটা আমরা হাঁটতে পারবো। অনেক ধন্যবাদ। আমি আশাবাদী এই ব্যাপারে। জি, নিতাই রায় চৌধুরী দাদা, আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে আশাবাদী, আশার কথা আমরাও আশাবাদী হতে চাই। বিএনপি মহাসচিব আজকে ঠাকুরগাঁয়ে বলেছেন, সাইফুল ভাই যে কথাটি বলেছেন, কোট করছি, সেটি আসলে অন্যায় করবেন না, কর্মীদেরকে বলেছে অন্যায় করলে আওয়ামী লীগের মতোই অবস্থা হবে, অন্যায় করলে আইনের হাতে তাদেরকে তুলে দিতে বলেছেন। আপনাদের শীর্ষ নেতা আপনারা যারা আছেন, বুঝতে পারছি। আমি বলি আপনাকে, ডিসেম্বরের মধ্যেই এর সাথে যে বিষয়টি, জি আমি মানে সংক্ষেপে জি একটা গল্পের মাঝ দিয়ে কথাটা বলি। গল্প না, মানে একটা তাত্ত্বিক গল্প। গল্পের মধ্যে তত্ত্ব আছে। দেখেন, বাঁকা ছাঁচে কখনো সোজা পিঠে বানানো যায় না। এক বাড়িতে জামাই এসছে, জামাই পিঠা খাবে, পিঠা খাবে, ছাঁচের পিঠে খাবে।
তো জামার বড় সমীন্দির ওয়াইফ ভাবি, উনি পিঠা বানাচ্ছে কিন্তু পিঠা বাঁকা বাঁকা হচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। তো তখন তার ননদ অর্থাৎ ওই যে জামাই তার শালি, সে যে বলছে তুমি কি পিঠা বানাচ্ছ বাঁকা বাঁকা, এটা তো দুলোবাইরে সোজা পিঠে বানা দিতেন। সে পিঠে বানাতে গেছে, পিঠে বাঁকাই হয়ে যাচ্ছে। তখন শাশুড়ি এসে বলছে যে তুমি কেমন পিঠে বানাচ্ছ, হ্যাঁ এই পিঠে বাঁকা হবে কেন, একটু পানি টানি দিয়ে ওই চালের গুঁড়ো টুকরো একটু পাতলা করে দিলে ঠিক হবে। জি, কিন্তু পিঠে বাঁকাই হচ্ছে, কারণ বাঁকার সাথে কখনো সোজা পিঠে হয় না, কারিগর যতই ভালো হোক। জি, ছাঁচ যদি পাল্টানো যায় তাহলে সেখানে পিঠা সোজা হবে। আজকে আমাদের রাষ্ট্রযন্ত্রটা, রাষ্ট্র ব্যবস্থাটা এমনভাবে মানে ভেঙে চুরে চুরমার করে ফেলা হয়েছে, বা এমনভাবে সেটা জন্মলগ্ন থেকে তার ভিতরে এমন একটা অবস্থা ছিল, সেখানে ভালো করার কোনো সুযোগ ছিল না। আজকে বলছেন আপনি যেমন পুলিশ প্রশাসন এরা মানে খারাপ লোক, এখন তো সেই লোকই আছে, সেই লোক থাকবে না, সেই লোক থাকবে না। তারা যে খারাপ লোক হয়েছে, খারাপ ছাঁচে গিয়ে পড়েছিল তারা, এদের না হয়ে উপায় ছিল না। কারণ ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় পুলিশে বলছে যাও গুলি করো, ক্রস ফায়ার দাও, এখানে গুম করো, এখানে র্যাবরে বলছে, এই কথাগুলো বলেছে। না শুনলে তাদের চাকরি থাকবে না, এটা বাধ্য হয়েছে। পুলিশ এখন কেন একটু মানে একটু নেতিবাচক বা কেন একটু হতাশ, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন বা অনেকেই বলছেন, কারণটা হলো এই যে পুলিশ সেই অন্যায়টা তাদের মনে মানে সবসময় খোঁচা লাগছে যে আমি এই কাজ করলাম, আমার এই কাজ করলাম, এটা আমরা অন্যায় করেছি। কিন্তু অন্যায় করেছি এই সার্কামস্ট্যান্সে। এখন নতুন অবস্থায় এরা কি আমাদের মানবে অমুক ইত্যাদি। আজকে যদি আপনি শ্বাস সোজা শ্বাস বানাতে পারেন, সেইটা হলো আমাদের সংস্কার প্রস্তাব, সেইটা হচ্ছে আমাদের সম্মিলিত একত্রিত প্রস্তাব। আজকে যদি এইগুলো হয়, আর একটা গভীর উপলব্ধির মাঝে আজকে নতুন এই আউটকামটা আসছে, এর মধ্যে আমাদের অভিজ্ঞতার সাথে সাথে 2000 লোক শেষ পর্যন্ত জীবন দিল। এটা যদি বিপ্লবী গণ অভ্যুত্থান আমরা বলতাম, তাহলে সাথে সাথে একটা বিপ্লবী সরকার, একটা জাতীয় সরকার হয়ে যেত। তখন এই সাইফুল ভাই তো সেখানে মন্ত্রী থাকতেন। তো এটা কিন্তু হতো। আজকে সেটা বিপ্লব এটা হয় না, কারণ বিপ্লবটা আলাদা। বিপ্লব করতে হলে একটা বিপ্লবী পার্টি দরকার, বিপ্লবী গণবাহিনী দরকার, বিপ্লবী পরিস্থিতি দরকার। বিপ্লব সূচিশিল্প না, বিপ্লব ত্রিভুজ অঙ্কন না, বিপ্লব ভোজ টেবিল না। এটা কমরেড মাউসুতের কথা। তো বিপ্লব করতে গেলে এই জিনিসগুলো লাগে। আপনি যেমনটা পুলিশের কথা বলছিলেন, আজকে পুলিশ সপ্তাহের উদ্বোধনে প্রধান উপদেষ্টার কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। বক্তব্যে বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই যে নির্বাচন হবে, এর মধ্যেই সেখানে পুলিশকে বলেছেন যে সঠিক ভূমিকা রাখতে, যেন কেউ আর এই ফ্যাসিবাদী পারবে না। তো পুলিশ পারবে না, কারণ এটা যে নতুন ব্যবস্থায় নির্বাচন মানে সুষ্ঠু হবেই। এখন কথা হলো যে এখন এই নির্বাচন নিয়ে যে আপনি দোলাচল যে কথাটা যে শুরু করেছিলেন, আমাদের মনে কোনো দোলাচল নাই। কারণ আমরা এই মানে সরকারের যিনি প্রধান এবং তার যে সরকার, জি, আমরা প্রথম থেকে কিন্তু আমাদের যে উনিও আছেন আমাদের দল, আমরা কিন্তু তাদেরকে নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছি। কারণ তারা আসছে একটা মানে অভ্যুত্থানের পরে এসে কমিটমেন্টটা কি? কমিটমেন্ট, এ তো বিপ্লবী সরকার না, জি না, তাহলে কমিটমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আরেকটা মানে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে যাওয়া। এখন দেশের ভিতরে যে বিশৃঙ্খলতা তৈরি হয়েছে, যে ডিজঅর্ডার, কান্ট্রি টোটালি ডিজঅর্ডার ইন এভরি স্পেয়ার্স অফ লাইফ, তাহলে হু উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার? Somebody must bring the country in order. Only the elected parliament and elected government may bring the country in order. আর তাছাড়া পারে না। তাহলে সেই কাজটা করতে হবে। প্রফেসর ইউনূস সাহেবকে আমরা এই জন্যে আমরা মানে তার কথা বিশ্বাস রাখতে চাই, বিশ্বাস করি, কারণ তিনি এই সরকারের প্রধান, দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তার। জি নিশ্চয়ই। যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে এখন, খুব বেশি নিলে কিন্তু বেশি প্রবলেম হবে। সেই সিদ্ধান্তগুলো যেটা অনিবার্য, যেটা নির্বাচন করতে যে 2-3টা সিদ্ধান্ত নেওয়া দরকার নেবেন, সেটা ইট হ্যাজ টু বি রেকটিফাই বাই দি পার্লামেন্ট। এটাকে কিন্তু আবার পার্লামেন্টে বিল হিসেবে আনতে হবে, এনে তখন বিলটা পাস করতে হবে। তাহলে উইদাউট হ্যাভিং এ পার্লামেন্ট, এ ডেমোক্রেটিক কান্ট্রি, যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে মানে এটা ইট ক্যানট প্রসিড মানে এনিমোর। তো সেই জন্য আমরা প্রফেসর ইউনূস যে বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, উনি বারবার কিন্তু বলছেন, আমরা কিন্তু এ নিয়ে ওনার সাথে বিরোধ করি নাই। বিরোধ আমরা করতে যাব কেন? আমাদের বিরোধের দরকার, আমরা ঐক্যমত চাই।
আমরা ঐক্যমত চাই। আমি মনে করি যে আমাদেরকে অনেক খুঁচাতে পারে যে প্রফেসর ইউনূসের মুখোমুখি দাঁড়ানো, আমরা এই সরকারের মুখোমুখি দাঁড়াতে যাব কেন, তারাই বা আমাদের মুখোমুখি হবে কেন? আমরা আমাদের স্ট্রেংথটা বুঝি, আমরা জনগণের পালসটা বুঝি। খালি বললে হবে না জনগণ এ চায় জনগণ ও চায়। জনগণ কী চায়? জনগণ কী চায়? জনগণ চায় আমি আমার ভোটটা সুষ্ঠুভাবে দেব, ভোট কারচুপি হবে না, এবং আমাদেরই ভোটের মাধ্যমে যে সরকার প্রতিনিধি হবে তারাই সরকার গঠন করবে। এটা হলো পিপলস রিপাবলিক। জি, হ্যাঁ, অল পাওয়ার অফ দ্য স্টেট ভেস্টেড টু দ্য পিপল। এটা যে দেশের সভরেন্টি পিপল হাতে থাকে। জি, তার মানে হচ্ছে দাদা নির্বাচন নিয়ে যে দোলাচলের যে বিষয়গুলো, কোনো দোলাচল নাই। আমরা নির্বাচন মনে করি যে আপনি করেছেন ইউনূসেফ ডিসেম্বর না পারলে ডিসেম্বর আর 1-2 মাস দেরি হতে পারে। আমরা বলছি ডিসেম্বর দিতে হবে, কারণ ডিসেম্বর ইজ দি আইডিয়াল টাইম। তো ডিসেম্বর দিতে হবে। উনি হয়তো শেষ পর্যন্ত ডিসেম্বরে রাজি হবেন, এতে কোনো সমস্যা নেই। কমরেড সাইফুল্লাহ, আপনার কাছে মানবিক করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, জানেন আপনি, যদিও সরকারের পক্ষ থেকে আজকে তার তথ্য সেক্রেটারি বলেছেন যে এটি আসলে কোনো সংস্থার সাথে আলোচনা হয়নি, যদিও পররাষ্ট্র উপদেষ্টা একদিন আগে তিনি বলেছেন যে ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। কি বলবেন, কি পর্যবেক্ষণ? আপনাকে ধন্যবাদ। আমি অবশ্য আজকে দুপুরে ওই আমাদের ঐক্যমত কমিশনের মিটিংয়ের পরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিলেন, সেখানে আমি কিছুটা রেসপন্ড করেছি। সেটা সূত্র ধরে বলি, প্রথমত এটা এত জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যাপারে প্রথম কথা যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা ছাড়া, মতামত ছাড়া, একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করা ছাড়া এ ব্যাপারে সরকারের উচিত হবে না এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা। এক, এবং পররাষ্ট্র উপদেষ্টা তিনি যেটা বললেন নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, এত গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়ে আমাদের সাথে আলাপ আলোচনা সলা পরামর্শ না করে, একটা বোঝাপড়া না করে এ ব্যাপারে সরকারের দিক থেকে কোনো যদি নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা ভুল করেছেন, সেটা অন্যায় করেছেন। দ্যাট শুড বি রেকর্ডেড। এটা করে থাকলে এটাকে এখন রিভিজিট করা দরকার, রিভাইজ করা দরকার, আলাপ আলোচনা করা দরকার। দুই হচ্ছে যে কারণ হচ্ছে যে আমরা এমন একটা পরিস্থিতি যে মায়ানমারের রাখাইন অঞ্চলে যেটা বলা হচ্ছে সেখানে মানবিক সংকট আছে, খাদ্যশস্য এবার মার খেয়েছে। বলা হচ্ছে সেখানে 20-25% বাইরে তাদের খাদ্যের কোনো যোগান এবার নাই। তার মানে জাতিসংঘের উদ্যোগে তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা সেখানে খাদ্য সামগ্রী তারা যেভাবে পৌঁছাতে চান, এটার সাথে বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন যুক্ত আছে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন যুক্ত আছে, মানে খুব গুরুত্বপূর্ণ সিকিউরিটি ইস্যুস এর সঙ্গে যুক্ত আছে। আরেকটা কারণ এর সাথে গ্লোবাল পাওয়াররা এর সঙ্গে যুক্ত, এর সঙ্গে ভারত, চীন তো যুক্ত আছেই, এমনকি এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর অনেকগুলো দেশ তারা এর সঙ্গে তারা যুক্ত আছেন। ফলে আমরা আরেকটা হলো যে এখানে একটা এই করিডোর দেওয়ার সাথে একটা সামরিক প্রশ্ন এর সঙ্গে যুক্ত আছে, শুধুমাত্র রাজনৈতিক প্রশ্ন না। এবং যে অঞ্চলে যাচ্ছে সে অঞ্চল এখন যুদ্ধ বিধ্বস্ত, তারা এখন সরকারি বাহিনীর সাথে আরাকান বাহিনী এবং আরও কয়েকটা কিন্তু প্যারালেল বাহিনী তারা সেখানে কাজ করছেন। ফলে এটা চাইলে করা যাবে এরকম না। ফলে এ ব্যাপারে একটা বোঝাপড়ার জায়গাটা ছাড়া এটা করা যাবে না। এক, আমাদের বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে এখন আমরা, কারণ আমি এই রোহিঙ্গাদেরকে ব্যবহার করে বাংলাদেশকে এখানে, এটা অনেক আগে থেকে আমি আগেও বলেছি, নতুন আরেকটা কারো আরেকটা এখানে আরেক ধরনের ফিলিস্তিন তৈরি করবার কোনো তৎপরতা, এটাও আমরা নানা মহলে, আমি এই মুহূর্তে নাম উল্লেখ করতে চাই না, কিন্তু এরকম নানা তৎপরতা আমরা দেখছি। আরেক ধরনের ফিলিস্তিন কি বাংলাদেশকে, এবং না মানে বাংলাদেশের একটা অঞ্চল, এমনকি মায়ানমারের যেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে, মায়ানমারের একটা অংশকে যুক্ত করে তারপরে এটা মিলে ফলে আমরা এ ধরনের কোনো বিপজ্জনক কোনো ফাঁদে পা দেবার কোনো সুযোগ নেই। আমরা নতুন আরেকটা গাজা, আরেকটা ফিলিস্তিন, বাংলাদেশ যার মধ্যে, গোটা বাংলাদেশ যার মধ্যে জড়িয়ে পড়বে। আমরা আমাদের অভ্যন্তরীণ সংকট নিয়ে অনেক ব্যস্ত। ইতিমধ্যেই রোহিঙ্গারা আমাদের উপর এক্সট্রা তারা চাপ হিসাবে আছেন, কেবলমাত্র সেখানে পরিবেশগত না, এটার ভার সামাল দেওয়া আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ছে। আগামীতে খাদ্যের যোগানও ঠিকমতো আসবে না এই রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য। ফলে সামগ্রিকভাবে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, ভেবে চিনতে আমরা অন্যভাবে খাদ্য কীভাবে পৌঁছাতে পারি
সেটা বরঞ্চ বিকল্প ভাবনা চিন্তায় আমাদের যাওয়া দরকার। অনেক ধন্যবাদ নিতাইয়া চৌধুরী। একই ইস্যুতে আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ, আমাদের বর্ডার সংলগ্ন, আমরা মানে অনেক অনেক তাদের আশ্রয় দিয়েছি। এই মুহূর্তে যেটি পরিস্থিতি, সে জায়গায় যদিও বলেছে যে কোনো সুপার পাওয়ারের কিংবা গ্লোবাল কোনো পাওয়ারের কোনো সাথে আলোচনা হয়নি, কোনো চাপও নেই, এটি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, কিন্তু তারপরও বিষয়টি কিভাবে দেখছেন? সমাধান কোন পথে আসলে এই যে মানবিক করিডোরের বিষয়ে যে আলোচনা? এখানে সাইফুল ভাই যে কথাটা বলেছেন, আমি ওই কথাটার সাথে যুক্ত করতে চাই, সাপ্লিমেন্ট করতে চাই একমত হয়ে। সেটা হলো আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যু, জি, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এই প্রশ্নগুলো বর্তমান পরিস্থিতিতে, যেহেতু এখন কোনো ইলেকটেড পার্লামেন্ট নাই, এখন কোনো সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই, এটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছেন, তারা খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন আমরা আশা করি। এই সমস্ত ইস্যুতে যে রাজনৈতিক দলগুলো গত 16 বছরে আন্দোলন সংগ্রাম করে দেশটাকে মুক্ত করতে চেয়েছেন, কারণ দেশ চায় স্বাধীনতা, জাতি চায় মুক্তি, জনগণ চায় বিপ্লব, জনগণ পরিবর্তন চায়। তো এই যে আমাদের জাতি মুক্তির যে প্রশ্ন ছিল, এটা কাদের থেকে মুক্তির প্রশ্ন ছিল? সমস্ত বৈদেশিক শোষণ, ঋণ, আধিপত্য থেকে, আধিপত্যবাদী শক্তি থেকে জাতি মুক্তি চেয়েছিল। এটা হলো জাতির প্রত্যাশা ছিল। তো আজকে মানে একটা পর্যায় পর্যন্ত আমরা কিছুটা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণ মুক্তি আমাদের কিন্তু এখন হয় নাই। জি, তো পরিপূর্ণ মুক্তির জন্যে আজকে আপনার অন্তর্বর্তী সরকারের মানে উচিত হবে যে প্রতিটি পদক্ষেপেই এই যে আন্দোলনকামী যে মানে স্বাধীনতাকামী যে রাজনৈতিক দলগুলো, মুক্তিকামী যে রাজনৈতিক দলগুলো, তাদের নেতৃবৃন্দের সাথে সবসময় একটা বসে একটা আলাপ আলোচনা করে কনসেনসাস করা। তার মানে এই বিষয়ে জাতীয় একটা ঐক্যমত এর সাথে আমাদের সবই আছে। কিছু জিনিস হাইপোথেটিক্যাল, কিছু প্রচার আছে অন্য দেশের গণমাধ্যম, অন্য দেশের মানে যে মিডিয়া, ফেসবুক মানে কি অনলাইন, এই সমস্ত মানে পোর্টালগুলো, এরা নানান রকম প্রস্তাব করে, ইউটিউব এগুলো আছে। তো এটা হলো প্রচার, প্রপাগান্ডা, মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হয় যে বাংলাদেশে একেবারে সমস্ত মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, মাইনরিটি এলাকায় গেলে তার কোনো চিত্র কিন্তু নাই। আবার এই দেশে মানে মৌলবাদ ছেয়ে গেছে, কিন্তু এখানকার, আমি তো মনে করি এখানকার মেজরিটি, ভাস্ট মেজরিটি অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি, তারা মৌলবাদের ধার ধারে না। মৌলবাদ কিছু না, হয়তো 2-4 জনের মধ্যে মৌলবাদী মানে রাজনীতি থাকতে পারে, রাজনৈতিক উদ্দেশ্যে সে হয়তো ফান্ডামেন্টালগুলোকে, ধর্মের ফান্ডামেন্টালগুলোকে সামনে আনতে পারে, কিন্তু রাষ্ট্র রাজনীতিতে অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা বিরোধী এইটাই হলো সবচেয়ে বড় কথা, সেটা আমাদের দেশের অধিকাংশ মানুষ আছে। এখন আমাদের বক্তব্য হলো যে আজকে আমাদের দেশের যে জাতীয় নিরাপত্তা, এই যে আপনি রোহিঙ্গার ইস্যু বলছেন, এই জিনিসগুলো আলোচনা হচ্ছে, যে উনি বললেন যে এই যে আরাকান দিয়ে আমাদের একটা অঞ্চল দিয়ে একটা আলাদা আবার একটা এরকম কথা আমরা বহুদিন থেকে পাচ্ছি, কিন্তু এই বাঙালি জাতি অত্যন্ত সজাগ এবং সতর্ক, এবং যারা আজকে সরকারে আছেন তারাও সতর্ক পদক্ষেপ নিতে হবে, সবার সাথে আলাপ আলোচনা ভিত্তিতে। এরকম কোনো আলোচনা প্রস্তাব আসলেই যে আমরা মেনে নেব তা তো না। মানবিক করিডোর বলতে কি বুঝি আমি তো বুঝি না। জি, এটি সাইফুল ভাই ক্লিয়ার করেছেন যে আমাদের বাংলাদেশকে ব্যবহার করে রাখাইনে খাদ্যশস্য পাঠানোর একটা প্রস্তাবনা হচ্ছে। সাইফুল ভাই একদম শেষ 30 সেকেন্ডে জানতে চাই, সেটি হচ্ছে এই অভ্যুত্থানের প্রায় 8 মাস পর কোনো শহীদকে কেন্দ্র করে, শহীদের মামলা হয়নি কিন্তু শহীদ হয়েছে ঠিক আছে, কিন্তু তা কেন্দ্র করে আবারও 400-500 মামলায় আসামি করা হচ্ছে, বাণিজ্য আসছে আলোচনায়। একদমই 30 সেকেন্ডে বলবেন এটিকে সার্বিকভাবে এই বিচারকে বাধাগ্রস্ত করে ফেলতে পারে কিনা? অবশ্যই। আপনি তো জানেন যে মানে আমার পরিবারও তো আক্রান্ত এইসব কারণের জন্য, এগুলো আপনি জানেন। এবং আচ্ছা, আগামীকালও আমাকে সেন্ট্রাল জেলে আমাকে যেতে হবে আমার পরিবারের এক সদস্যকে দেখার জন্য, যিনি আক্ষরিক অর্থে 100 ভাগ একটা ভুয়া সাজানো এবং একটা প্রতিহিংসা প্রতিশোধের মামলায় যিনি গত প্রায় 5 মাসের উপরে যিনি এখন জেলখানায় আছেন। গতকালকে দেখলাম যে নানা জায়গা থেকে বলা হচ্ছে, আমাদের আইন উপদেষ্টা বললেন, পুলিশের আইজি মানে তিনিও বললেন, দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত
হয়রানিমূলক মিথ্যা মামলা, ব্যক্তিগত প্রতিশোধের জায়গা থেকে মামলা হচ্ছে, এগুলো হওয়াতে আসল খুনিরা, আসল অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সরকারকে আমি মনে করি মানে এ ব্যাপারে তারা যদি কঠোর অবস্থান নিতে না পারেন, তাহলে এক ধরনের সামাজিক নৈরাজ্য, যেটা আমি বলেছি এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে, ভবিষ্যতে কিন্তু এগুলো কিন্তু বাড়বে এবং বাংলাদেশ এটা প্রতিশোধের রাজনীতির মধ্যে ঢুকবে। আমরা কোনো গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটতে পারবো না। কমরেড সাইফুল্লাহ এবং অসংখ্য ধন্যবাদ নিতারা চৌধুরী, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই বৈষম্য দূর হয়ে আসুক কল্যাণমূলক দেশ, এবং সেই কল্যাণমূলক রাষ্ট্র করতে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।